আচ্ছা, সো আজকে আমরা যে প্যারামিটারটা দেখব সেটা হলো টোটাল ডিজলভ সলিড। তোমাদের থিওরিতেই মোস্ট প্রবাবলি কালকে আমার একটা সেকশনের সাথে ক্লাস ছিল, আর প্রিভিয়াসলি তো A1 কোর্সই। সো সেখানে কিন্তু আমরা টিএস, টিডিএস আর হলো টিএসএস করে আসছি। সো এটা আমি আর ইন ডিটেলসে এখানে বলবো না। এখানে জাস্ট আমি বলবো যে আমাদের ওয়াটারের ভিতর কিছু সলিড থাকতে পারে, যেই সলিড সাসপেন্ডেড আকারে কন্টেইন করতে পারে অথবা ডিজলভ আকারে কন্টেইন করতে পারে। এই যে সাসপেন্ডেড এবং ডিজলভ আকারে যেই টোটাল অ্যামাউন্টটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো টোটাল সলিড, এবং এটাকে আমরা মিলিগ্রাম পার লিটারে প্রকাশ করি। সো টোটাল সলিড হলো দ্য কম্বিনেশন অফ সাসপেন্ডেড সলিড অ্যান্ড দ্য ডিজলভ সলিড ইজ নোন অ্যাজ টোটাল সলিড। আর আমাদের স্ট্যান্ডার্ডে বলে দিয়েছিল যে আমাদের টোটাল ডিজলভ সলিডটা কত হতে হবে বলো তো, কার মনে আছে? দুইটা সেকশনে কিন্তু ল্যাব করছো এই টপিকের। ম্যাম 15 1000 ml মানে 1000 মিলিগ্রাম পার লিটার। 15 কিন্তু টার্বিডিটিটা ছিল, 15 এটারটা না। হ্যাঁ, আমাদের টোটাল ডিজলভ সলিডটা পোর্টেবল ওয়াটারের ক্ষেত্রে নট বি গ্রেটার দেন 1000 অথবা 1000 মিলিগ্রাম পার লিটার। আর রেঞ্জটা ছিল হলো পোর্টেবল ওয়াটারে 20 থেকে 1000-এর ভিতর হতে হবে। সো এখানে আমরা কিছু টাইপে ক্লাসিফাই করছি আমাদের কতটুকু ডিজলভ সলিড থাকলে আমরা একসেপ্ট করব অথবা কোনো কমেন্ট করতে পারি। এখানে জাস্ট ক্লাসিফাই করা হচ্ছে যে এক্সেলেন্ট, গুড, ফেয়ার, পুয়ার এবং আনএক্সেপ্টেবল। এটার জাস্ট টিপিক্যাল রেঞ্জ দেওয়া আছে। সো আমাদের স্যাম্পল থেকে যদি আমি দেখি এই রেঞ্জের ভিতর পড়ে তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এই ওয়াটারটা গুড, অথবা যদি এই রেঞ্জের ভিতর পড়ে তাহলে বলবো যে একদমই আনএক্সেপ্টেবল। এখানে 1200 বলা আছে, বাট নর্মালি আমরা পোর্টেবল ওয়াটারের ক্ষেত্রে 1000-এর উপরে গেলেই আনএক্সেপ্টেবল বলে দিই। আর টোটাল ডিজলভ সলিড, সাসপেন্ডেড সলিড আর টোটাল সলিড কিভাবে পড়ে বের করা হয় আমি তোমাদের যেহেতু ল্যাবে একদম ইন ডিটেলস বলছি, সো আর এখানে ইন ডিটেলসে বসতেছি না, ওইটা পুরাটা একদম দেখে নিবা, একদম গো থ্রু করবা। আর এখানে আরেকটা জিনিস যেটা আমাদের এনভায়রনমেন্টাল যে সিগনিফিকেন্সটা কেন জানা প্রয়োজন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটারে যদি ডিজলভ সলিড আকারে বিভিন্ন টাইপের গ্যাসেস থাকতে পারে অথবা মিনারেল কন্টেন্ট থাকতে পারে, যেসব মিনারেল কন্টেন্ট আমাদের ওয়াটারের টেস্ট ডিক্রিজ করতে পারে অথবা রিটার্ড করতে পারে। লাইক হলো আমাদের টেস্টটা একটু বিটার হতে পারে এবং হার্ডনেসটা বেড়ে যেতে পারে অথবা টার্বিডিটি বেড়ে যেতে পারে। এরকম আরও যে প্যারামিটারগুলো আছে সেগুলো হলো আমাদের দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের টোটাল ডিজলভ সলিড এবং সাসপেন্ডেড সলিড কতটুকু সেটা আমাদের জানা প্রয়োজন। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম, ওয়াটারে যদি সাসপেন্ডেড সলিড অনেক বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে আমাদের ওয়াটারটা টার্বিড হয়ে যায়, এবং টার্বিড ওয়াটার কিন্তু ফিল্ট্রেশন আর ডিসইনফেকশনের জন্য সুইটেবল না। কেন সুইটেবল না অথবা কেন অ্যাকসেপ্টেড না সেটা আমি কালকেও বলছি এবং প্রিভিয়াস ক্লাসেও বলছিলাম। সো তোমরা থিওরি থেকে কিন্তু একটু ভালো মতো সবগুলা প্যারামিটার পড়ে নিও। আচ্ছা, এরপরে যেই প্যারামিটারটা আসতেছে সেটা হলো স্পেসিফিক কন্ডাক্টিভিটি প্যারামিটার। এটা দ্বারা বোঝাচ্ছে, আমি একটু আরেকটা জায়গা থেকে পড়াচ্ছি, দেখো। কন্ডাক্টিভিটিটা হলো আমাদের একটু যে লেখা আছে সেটা আমি একটু পড়তেছি, দেখো। কন্ডাক্টিভিটি ইজ এ মেজার অফ অ্যাবিলিটি অফ ওয়াটার টু পাস অ্যান ইলেকট্রিক্যাল কারেন্ট। তার মানে হলো কন্ডাক্টিভিটি দ্বারা বোঝাচ্ছে আমাদের একটা মেজার, যে মেজারের মাধ্যমে আমরা জানতে পারি যে কতটুকু ইলেকট্রিক্যাল কারেন্ট অথবা ইলেকট্রিসিটি পাস করতেছে ওয়াটারের ভিতর দিয়ে। কারণ ওয়াটারের ভিতর আমার যে আয়ন থাকে সেই আয়নগুলো কিন্তু অনেক সময় আমাদের ইলেকট্রিসিটি পাস করতে হেল্প করে। এবং তোমাদের টিএস মানে টোটাল সলিড পড়ানোর সময় সেখানেও কিন্তু একটা টার্ম ছিল যে আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিন্তু মেজার করতে পারি। বাট মেজার করতে পারি কিভাবে? কারণ আমার
স্যাম্পল অথবা ওয়াটারের ভিতর যে আয়নগুলা থাকে সেটা অনেক সময় আয়োনাইজড ফর্মে থাকে, এবং ওই আয়নগুলা অনেক সময় ইলেকট্রিক্যাল যে কারেন্টটা আছে সেটা পাস করতে আমাদের হেল্প করে। সেখান থেকে আমি বলতে পারি যে আমাদের টোটাল ডিজলভ সলিডটা কতটুকু আছে অথবা কতটুকু ইনঅর্গানিক ডিজলভ সলিড আছে। এবং ডিজলভ সলিডের ভিতর আমাদের আয়রন হতে পারে, ক্লোরিন হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে, আরো অনেক কিছু আছে। সো যত অ্যামাউন্টের এইসব মিনারেল কন্টেন্ট অথবা ইনঅর্গানিক সলিডগুলো থাকবে, আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তত বেশি হবে। সো এখান থেকে আমি একটা আইডিয়া পেতে পারি যে আমাদের ডিজলভ সলিড কতটুকু হবে। বাট এই যে যে রেজাল্টটা পাচ্ছি সেটা কি অ্যাকুরেট হয় বলো তো? আমরা সেটার সাথে কিন্তু একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করি। যদি তোমরা ম্যানুয়ালটা দেখে থাকো তাহলে দেখবা যে এখানে বলা আছে 0.55 থেকে 0.9 অথবা একটা রেঞ্জের ফ্যাক্টর দ্বারা হলো আমরা যে কন্ডাক্টিভিটিটা পাই সেটাকে হলো আমরা মাল্টিপ্লাই করে দিই। সো মাল্টিপ্লাই করলে দেন হলো আমরা বুঝতে পারি যে কোন ওয়াটারের জন্য আমাদের ডিজলভ সলিড কতটুকু ছিল। সো ওয়াটারের কন্ডাক্টিভিটি থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি যে কতটুকু আমাদের প্রেজেন্স আছে ডিজলভ সলিডে। এছাড়া আরো অর্গানিক কম্পাউন্ডও থাকতে পারে, লাইক হলো অয়েল, ফেনল, অ্যালকোহল, বাট এইগুলা কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিতে মানে ওরকম ভাবে হেল্প করলেও বেশি দেখা যাচ্ছে যে আমাদের যে ইনঅর্গানিক যে সলিডগুলো আছে সেইগুলাতে হলো বেশি হেল্প করতেছে অর্গানিকের থেকে। আর এটা মেজার আমরা করি হলো তোমাদের এখানে ফুল ইন ডিটেলসে কিছু লেখা আছে কথাবার্তা, এত ডিটেলসে জানতে হবে না, এটা একটা একবার রিডিং দিয়ে নিও। আর এখানে মোস্ট প্রবাবলি একটা ভিডিও লিংক থাকার কথা, সেটা একটু দেখে নিবা এই ভিডিও লিংকটা। এই ভিডিও লিংকটাতে দেখা যায় যে আমাদের একটা স্যাম্পল ওয়াটার থাকে, আর এখানে হলো আমরা কিছু ইলেকট্রোড অথবা মানে প্রোব ইনসার্ট করি, যে প্রোবের মাধ্যমে হলো আমাদের ইলেকট্রিসিটিটা পাস করে, এবং এখানে হলো আমাদের একটা মিটার থাকে, এটার সাথে কানেক্টেড থাকে। আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাই যে আমাদের ইলেকট্রিসিটিটা কত অথবা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা কত এই প্রোবের মাধ্যমে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখো, এখানেই লেখা আছে এই যে আমরা দুইটা ইলেকট্রোড হলো মানে ওয়াটারের ভিতর বসাই অথবা প্লেস করি, প্লেস করার পরে হলো আমাদের একটা সার্টেন টাইমে, এবং এই যে যে আমরা যে ইলেকট্রোডগুলো ইনসার্ট করতেছি সেটার একটা স্পেসিফিক লেন্থ আছে এবং ক্রস সেকশন আছে, এবং টেম্পারেচারটাও স্পেসিফিক। সেই স্পেসিফিক টেম্পারেচার এবং লেন্থ আর এরিয়াতে আমরা যেই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা পাবো সেটাকে বলা হচ্ছে হলো স্পেসিফিক কন্ডাক্টিভিটি। আর ইন জেনারেল কেসে দেখা যাচ্ছে যে আমাদের পিওর ওয়াটারে 5.5 ইন্টু 10⁻³ মাইক্রোওহমস পার সেন্টিমিটার, এটাকে মাইক্রোওহমস অথবা ম্যাক্রোওহমস পার সেন্টিমিটার দ্বারাও ইউনিটটা হলো এটা রিপ্রেজেন্ট করা যায়। আবার মাইক্রোসিমেন পার সেন্টিমিটারেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। একটু দেখো এই যে এখানেই বলা আছে আমাদের যে কনসেন্ট্রেশন অফ ডিজলভ সলিড ইন মিলিগ্রাম ইজ ইকুয়াল টু 0.55 থেকে 0.7 টাইমস অফ দ্য কন্ডাক্টিভিটি ইন মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার। সো তুমি যখন একটা ওয়াটারের কন্ডাক্টিভিটি বের করলা, বের করে দেখবা কত আসতেছে, সেটাকে তুমি নিয়ে যাবা হলো মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটারে। সো ইউনিট কনভার্সন করার পরে যে ভ্যালুটা পাচ্ছ সেই ভ্যালুটাকে যদি একটা ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করো, লাইক 0.55 থেকে 0.7, তাহলে আমরা ডিজলভ সলিডের অ্যামাউন্ট অথবা কনসেন্ট্রেশনটা পাবো। দ্যাটস ওয়াই আমাদের স্পেসিফিক কন্ডাক্টিভিটি জানাটা প্রয়োজন। যত বেশি স্পেসিফিক কন্ডাক্টিভিটি হবে সেখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের ডিজলভ সলিডের অ্যামাউন্টটা বেশি, যেই ডিজলভ সলিডগুলো আয়োনাইজেশন ফর্মে আমাদের ইলেকট্রিসিটি পাসে হেল্প করে। তাহলে আমরা কি বুঝতে পারছি স্পেসিফিক কন্ডাক্টিভিটিটা কি? এতটুকু পোর্শন পর্যন্ত কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা
আমাদের নেক্সট প্যারামিটারটা দেখব অ্যালকালিনিটি। এটা একটু ইম্পর্টেন্ট। সেটা হলো আমি আমাদের যেই ম্যানুয়ালটা আছে সেটা দেখে পড়াই, কারণ এখানে জাস্ট কোনো কিছুই তেমন এলাবোরেটলি লেখা নেই। তোমরা কিন্তু আজকে ল্যাবে এটা করতে পারো, সো ল্যাবে আরো এলাবোরেটলি করানো হবে, তাও আমি একটু ইন ডিটেলসে বলতেছি। সো অ্যালকালিনিটিটা জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। নর্মালি ওয়াটারে আমাদের দেখা যাচ্ছে যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড যে আয়নটা আছে সেটার কম্বিনেশনে অথবা এই দুইটা মলিকুলের কম্বিনেশনে আমাদের ওয়াটারটা হচ্ছে। এখন এই যে যে হাইড্রোজেন আয়ন থাকতেছে সেটা আমাদের অ্যাসিডিক ইন্ডিকেশন দিচ্ছে, আর হাইড্রোক্সাইড যে আয়নটা সেটা হলো আমাদের বেস ইন্ডিকেশন দিচ্ছে। তো পানির ভিতর আরো অনেক মলিকুল থাকতে পারে অথবা অনেক অর্গানিক ইনঅর্গানিক কন্টেন্টও থাকতে পারে, যেগুলার অ্যামাউন্ট বেশি হলে হয়তো আমাদের দেখা যাচ্ছে মানে অ্যাসিডিক টাইপের ওয়াটার হতে পারে, আর বেইজের অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে হলো অ্যালকালাইন টাইপের ওয়াটার হতে পারে। সো অ্যালকালিনিটি জিনিসটা কি একটু ভালো মতো দেখো। আমাদের হাইড্রোজেন আয়নটা দিচ্ছে হলো অ্যাসিডিক ফর্মেশন, আর হাইড্রোক্সাইড আয়নটা দিচ্ছে হলো আমাদের বেস ফর্মেশন অথবা অ্যালকালাইন ফর্মেশনটা। এখন আমাদের যতগুলা হাইড্রোজেন আয়ন থাকবে ঠিক ততগুলাই কিন্তু হাইড্রোক্সাইড আয়ন থাকতেছে, অথবা যতগুলা হাইড্রোজেন আয়ন এই যে যেটাকে নিউট্রালাইজ করতে পারতেছে। মেইন কথা হলো আমাদের হাইড্রোজেন আয়ন যদি দুইটা থাকে তাহলে আমাদের যে বেস আছে সে দুইটা কন্ট্রোল করতে পারবে অথবা দুইটাকে নিউট্রালাইজ করতে পারবে, দুইটা বেসকে, তার মানে দুইটা হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করতে পারবে। যদি আমাদের হাইড্রোজেন আয়ন তিনটা থাকে তাহলে তিনটা হাইড্রোক্সাইড আয়ন নিউট্রালাইজ করতে পারবে। অথবা ভাইস ভার্সা যদি আমি কনসিডার করি, আমাদের হাইড্রোক্সাইড আয়ন যদি দুইটা থাকে তাহলে সে দুইটা অ্যাসিডকে কন্ট্রোল করতে পারবে অথবা মেজার করতে পারবে, এবং যদি চারটা থাকে তাহলে চারটা অ্যাসিড অথবা চারটা হাইড্রোজেন আয়নকে সে একদম নিউট্রাল করতে পারবে। সো অ্যালকালিনিটি দ্বারা এটা আমরা এভাবে মেজার করতে পারি, ইজ এ মেজার অফ ইটস ক্যাপাসিটি টু নিউট্রালাইজ দ্য অ্যাসিড। যেহেতু এখানে হাইড্রোজেন আয়নটা আমাদের অ্যাসিডিক ফর্মেশন দিচ্ছে, তাহলে অ্যালকালিনিটি অফ ওয়াটার দ্বারা আমরা বুঝতে পারতেছি আমাদের ওয়াটারে যতগুলা অ্যাসিড নিউট্রালাইজ হতে পারবে সেটাকে আমরা বলবো হলো অ্যালকালিনিটি। এবং এই অ্যাসিডটা নিউট্রালাইজ হচ্ছে কি দ্বারা, আমাদের বেস দ্বারা অথবা কোনো হাইড্রোক্সাইড আয়ন দ্বারা অথবা অন্য কোনো বেস সল্ট দ্বারাও আমাদের নিউট্রালাইজ হতে পারে। আমরা হলো কতটুকু অ্যাসিড নিউট্রালাইজ হচ্ছে সেটা রেসপেক্টে হলো আমরা বের করি। এখন এখানে আরেকটা কথা লেখা আছে দেখো, অ্যালকালিনিটি অফ ন্যাচারাল ওয়াটার ইজ ডিউ টু প্রাইমারিলি টু দ্য source of weak acid, although weak or strong bases may also contribute। তার মানে আমাদের যে নর্মাল ওয়াটারটা আছে ন্যাচারাল ওয়াটার, সেখানে কিন্তু আমাদের অ্যাসিডটা উইক অ্যাসিড থাকে। তোমরা কেমিস্ট্রিতে বাফার সলিউশন করে আসছো, সেখানে স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড অথবা স্ট্রং বেস, উইক বেস করে আসছো। আমাদের এখানে যে ন্যাচারাল ওয়াটারটা থাকে সেই ন্যাচারাল ওয়াটারের ভিতর আমাদের অ্যাসিডটা উইক অ্যাসিড থাকে, আর বেস যেটা সেটা উইকও হতে পারে আবার অনেক সময় স্ট্রং বেসও হতে পারে। আর এই যে বেসটা মেইনলি কার্বনেট, বাইকার্বনেট এবং হাইড্রোক্সাইড এখানে লেখা আছে। এই যে আমরা তিনটা ক্লাসে ক্লাসিফাই করি, কার্বনেট, বাইকার্বনেট এবং হাইড্রোক্সাইড। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো, ওই কন্টেন্ট গুলাকে বলবো হলো আমরা অ্যালকালিনিটি অথবা বেস টাইপের, যেগুলা হলো আমাদের অ্যাসিড নিউট্রালাইজ করবে। তাহলে এখানে দেখো আমাদের হলো যে অ্যালকালিনিটিটা আছে সেটা হলো আমরা ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে মেজার করি, আর ইকুইভ্যালেন্ট টু ক্যালসিয়াম কার্বনেটের কতটুকু অ্যালকালিনিটি আছে সেভাবে হলো আমরা মেজার করি। সো ওয়াটারের ভিতর যদি ক্যালসিয়াম কার্বনেট থাকে এবং কার্বন ডাই অক্সাইড যদি থাকে তাহলে সেটার রেসপেক্টে একটা রিয়াকশন হয়, সেখান থেকে হলো আমাদের বাইকার্বনেটটা প্রডিউস হচ্ছে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড বলো তো অ্যাসিড না বেস? কার্বন ডাই অক্সাইড কি?
কি টাইপের ম্যাটেরিয়াল? অ্যাসিডিক। কিন্তু এই যে দেখো আমাদের এই যে ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে অথবা প্রেজেন্সে ওয়াটারের ভিতর আমাদের কি ছিল? হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড মলিকুল। যতগুলা হাইড্রোক্সাইড মলিকুল আমাদের কার্বন ডাই অক্সাইডকে নিউট্রালাইজ করতে লাগতেছে, সেই ততটুকু অ্যামাউন্টকেই আমরা বলতেছি হলো অ্যালকালিনিটি। এবং এখানে দেখো আমাদের বাইকার্বনেট প্রডিউস হচ্ছে। তাহলে এই কতটুকু বাইকার্বনেট প্রডিউস হচ্ছে সেটাই যদি আমরা জানি তাহলে বলে দিতে পারবো যে এই স্যাম্পল ওয়াটারে অ্যালকালিনিটিটা কতটুকু ইন রেসপেক্টে কিন্তু আমাদের ক্যালসিয়াম কার্বনেট। আমরা ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে করি। একটা স্ট্যান্ডার্ড যেরকম ম্যাটেরিয়াল লাগে যে কোনটা রেসপেক্টে, আমরা নর্মালি অন্যান্য ক্ষেত্রে কি পানির রেসপেক্টে করতাম, যে কোনো লাইক স্পেসিফিক গ্র্যাভিটি হোক অথবা আদার্স যে কোনো কিছু যদি প্যারামিটার বের করা লাগতো, একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল নিতাম পানি এবং সেটা রেসপেক্টে আমরা বের করতাম। তো এখানে যখন আমরা অ্যালকালিনিটিটা বের করব সেখানে হলো আমাদের স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালটা রাখবো হলো ক্যালসিয়াম কার্বনেট। আর অ্যালকালিনিটিটা তিনটা মেজর ক্লাসে থাকে, হয় হাইড্রোক্সাইড হতে পারে, কার্বনেট হতে পারে অথবা বাইকার্বনেট হতে পারে। তাহলে টোটাল অ্যালকালিনিটিটা ইকুয়াল টু কি হবে বলো তো? টোটাল অ্যালকালিনিটি ইকুয়াল টু কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে আমাদের যদি তিনটা ফরমেশনে থাকে? তাহলে তিনটার যোগফল। হ্যাঁ, তিনটার সামেশন হবে। তাহলে দ্য অ্যামাউন্ট অফ কার্বনেট, বাইকার্বনেট এবং হাইড্রোক্সাইড যে আয়নটা থাকতেছে সেটার কন্টেন্টটাকে আমরা বলবো হলো টোটাল অ্যালকালিনিটি। এটাতে অনেক সময় দেখা যাচ্ছে যে পানির সাথে তো আমাদের হাইড্রোজেন আয়নটা তো থেকেই যাচ্ছে, সো টোটাল অ্যালকালিনিটি থেকে তখন হলো আমাদের হাইড্রোজেনের যে কন্টেন্টটা আছে সেটা হলো আমাদের বাদ দিয়ে দিতে হবে। তোমাদের এখানে মনে হয় ফর্মুলাটা লেখা থাকার কথা, যদি একটু চেক করে নিই। আচ্ছা, এখানে নেই, এখানে লেখা আছে। আচ্ছা, এখানেও লেখা নেই, বাট এটা একটু মাথায় রাখবা। এই যে ক্যালসিয়াম কার্বন না লেখা আছে এখানে। সো টোটাল অ্যালকালিনিটি হলো আমাদের এই যে কার্বনেট, বাইকার্বনেট, কার্বনেট, বাইকার্বনেট এবং হাইড্রোক্সাইডের যে সামেশনটা সেটাকে আমরা বলতেছি টোটাল অ্যালকালিনিটি। বাট আমাদের ওয়াটারের ভিতর কিন্তু হাইড্রোজেন মলিকুলও থাকে, সো হাইড্রোজেনের কন্টেন্টটা আমাদের বাদ দিতে হবে কারণ এটা হলো আমাদের অ্যাসিডিক রিপ্রেজেন্টেশনটা করে থাকে। এখন আমাদের এই যে অ্যালকালিনিটিটা আছে সেটা আমাদের কেন জানতে হবে? কারণ অ্যালকালিনিটির সাথে পিএইচ এর একটা ক্লোজ রিলেশন আছে। পিএইচ বাড়লে আমাদের অ্যালকালিনিটি বাড়ে না কমে, এখানে হলো একটা টেবিল অথবা একটা চার্টে দেওয়া আছে, একটু দেখো। কার্বনেট, বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড, এই জিনিসটা আমরা পরে দেখবো আরো ডিটেলসে। এবং নিচে হলো আমাদের পিএইচ থাকতেছে, আর এই পাশে হলো আমাদের একটা ফ্র্যাকশন থাকতেছে, আলফা ফ্র্যাকশন। সো দেখো আমাদের পিএইচ কমার সাথে সাথে আমাদের যে কার্বনেটটা আছে সেটা হলো আমাদের কমা শুরু করে, এতটুকু পোর্শন পর্যন্ত থাকে। আবার পিএইচ বাড়ার সাথে সাথে আমাদের কার্বনিক অ্যাসিডের অ্যামাউন্টও মানে আস্তে আস্তে কমা শুরু করে, আলফা ফ্র্যাকশনটা যেটা। আবার পিএইচ বাড়ার সাথে সাথে একটা সার্টেন রেঞ্জে আমাদের যে বাইকার্বনেটটা আছে সেটা হলো বাড়তে থাকে। এবং কতটুক পোর্শন পর্যন্ত বাড়ে? পিএইচটা অ্যাপ্রক্সিমেটলি 10.3 পর্যন্ত আমাদের বেড়ে থাকে। এরকম একটা পিক পয়েন্ট পর্যন্ত তোমরা একটা নিউট্রালাইজেশন লাইন পাবা, যেখানে একসাথে দেখা যাচ্ছে যে আমাদের বাইকার্বনেটও থাকতেছে, আবার এটার নিউট্রালাইজেশন পয়েন্টটাও থাকতেছে অথবা ব্রেক পয়েন্টটা থাকতেছে। আবার পিএইচ কমা বাড়ার সাথে সাথে আমাদের বাইকার্বনেট যেটা আছে সেটার অ্যামাউন্টটাও কমে যাচ্ছে। সো এই যে দেখো পিএইচ বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যালকালিনিটি বাড়তেছে কমতেছে, একটা কিন্তু চেঞ্জ আসতেছে। সো এই চেঞ্জের কারণে আমরা বলতে পারি যে পিএইচ এর সাথে অনেক বড় একটা রিলেশন আছে অথবা আমাদের রিলেটেড কোরিলেশন একটা আছে। সো আমাদের কোনো স্যাম্পল ওয়াটারে যদি এক্সেসিভ অ্যামাউন্টের অথবা ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্টের অ্যালকালিনিটি অথবা এই কন্টেন্ট গুলা যদি বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে আমাদের যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টটা হ্যাম্পার হয়।
কোয়াগুলেশন হলো একটা ট্রিটমেন্ট মেথড, যেই ট্রিটমেন্ট মেথডে হলো আমরা কিছু সল্ট অ্যাড করি। সল্ট অ্যাড করার কারণে আমাদের যে কলয়েডাল পার্টিকেল গুলো আছে সেই কলয়েডাল পার্টিকেল গুলো ব্রেক হয়ে যায় অথবা আমাদের সেটেল করে যায়। একদম সল্ট ফরমেশন থেকে কলয়েডাল যে পার্টিকেল গুলো আছে সেগুলো একদম ছোট ছোট পার্টিকেলে ব্রেক হয়ে যায়। তো এই যে যে ট্রিটমেন্ট মেথড, সেখানেও আমাদের পিএইচ এর একটা রিলেশন আছে। তো আমরা যখন সল্ট অ্যাড করি তখন যদি আমাদের পিএইচটা চেঞ্জ হয় অথবা অ্যালকালিনিটির অ্যামাউন্টটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের ট্রিটমেন্ট মেথডে হ্যাম্পার হচ্ছে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা একটু দেখো, আমাদের রিটার্ড করে দ্য রেট অফ আয়রন রিমুভাল। আমরা যখন আয়রন রিমুভ করি, আয়রন রিমুভালটা মেইনলি হয় হলো Fe2+ থেকে এটা কনভার্ট হয় হলো Fe3+, মানে ফেরাস থেকে ফেরিকে কনভার্ট হয়। যদি এক্সেসিভ অ্যামাউন্টের আমাদের অ্যালকালিনিটি থাকে স্যাম্পল ওয়াটারে, তাহলে এই যে যে কনভার্সনটা, এই কনভার্সন রেটটা অনেক স্লো হয়ে যায় অথবা কমে যায়। দ্যাটস ওয়াই আমাদের আয়রন রিমুভালটা ওরকম ভাবে অ্যাকুরেট হয় না। এই কারণে বলা হয়েছে যে অ্যালকালিনিটিটা কিন্তু রিটার্ড করে। আর এছাড়া আরো কিছু জিনিস আছে, আমাদের পাবলিক হেলথেরও অনেক প্রবলেম হতে পারে অথবা ওয়াটারটা বিটার একটা টেস্ট দিয়ে থাকে। সো দ্যাটস ওয়াই আমাদের অ্যালকালিনিটিটা জানা লাগবে অথবা জানা প্রয়োজন। আচ্ছা, এরপরে তোমাদের একটা টেবিল আছে, যে টেবিলে বোঝানো ট্রাই করছে যে আমাদের পিএইচ রেঞ্জটা কত থেকে কত ভিতর গেলে আমাদের কি ফরমেশন হয় অথবা কি কনভার্সন হয়। এই যে যে কেমিক্যাল একটা রিয়াকশন হচ্ছে, এখানে দেখো আমাদের বাইকার্বনেট হচ্ছে। এই বাইকার্বনেটটা কিন্তু আবার কার্বনিক অ্যাসিডে ফর্ম করতে পারে অথবা কার্বনেটে ফর্ম করতে পারে, মানে কনভার্ট হতে পারে, যেহেতু একটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। তাহলে কত পিএইচ রেঞ্জে আমাদের কতটুকু কনভার্সন হচ্ছে অথবা কোনটা থেকে কোনটা কনভার্সন হচ্ছে সেটা একটু আমাদের জানা প্রয়োজন। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত আমরা ক্লিয়ার হইছি। এখন আমাদের পিএইচ এ চলে যাব। এখানে একটু কিছু কথাবার্তা গুলা তোমাদের ওইটা একদম টেবিল আকারে লেখা আছে, তো টেবিল আকারে লিখলে হয়তো তোমরা বুঝতে পারবে না। এখানে আমি আরো ইলাবোরেটলি একটু পড়তেছি, ভালো মতো দেখো। আমরা অ্যালকালিনিটিটা হলো আমরা একটা ভলিউমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে মেজার করি। যে টাইট্রেশনে হলো আমাদের অ্যাসিডটা থাকে হলো সালফিউরিক অ্যাসিড, এবং আমরা ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে অথবা রিপোর্ট করি ইন টার্মস অফ ইকুইভ্যালেন্ট ক্যালসিয়াম কার্বনেট। এটা কিন্তু তোমাদের কোশ্চেন করা হয় যে অ্যালকালিনিটি অথবা অ্যাসিডিটি আমরা কিসের রেসপেক্টে মেজার করি, সো তখন বলতে হবে ক্যালসিয়াম কার্বনেট। এখানে যেটা আছে, আমাদের পিএইচ এর রেঞ্জটা একটু দেখতে হবে। আমাদের কোনো একটা স্যাম্পল যদি নিলাম, স্যাম্পলের যদি পিএইচটা আমাদের 8.3 এর উপরে হয়, তাহলে হলো আমাদের দুইটা স্টেপে টাইট্রেশন করা লাগে। ফার্স্ট যে স্টেপটা আছে সেই স্টেপে হলো আমরা পিএইচ এর রেঞ্জটা 8.3 তে নিয়ে আসার ট্রাই করব। যে 8.3 তে নিয়ে আসার জন্য আমাদের টাইট্রেশন করা লাগতেছে, সেখানে আমরা ইন্ডিকেটর ইউজ করতেছি হলো ফেনফথলিন। এই ফেনফথলিন ইউজ করার কারণে আমাদের স্যাম্পল ওয়াটারটা পিঙ্ক কালার থেকে কালারলেস একটা ফরমেশন দিচ্ছে। সো আমরা টাইট্রেশন করার সময় দেখবো যে আমাদের স্যাম্পল কালারটা হলো পিঙ্ক ছিল, মানে ফেনফথলিন অ্যাড করার কারণে পিঙ্ক হয়ে যায়। এটা মোটামুটি জানো তোমরা টাইট্রেশন করলে। সো আস্তে আস্তে আমরা কি করব, অ্যাসিড অ্যাড করতে থাকবো এবং একটা পয়েন্টে যে সে কি হবে, কালারলেস হয়ে যাবে। এই যে যে পয়েন্ট ইন্ডিকেশন করতেছে সেই পয়েন্টটা হলো আমাদের কার্বনেট থেকে বাইকার্বনেটের কনভার্সন। তাহলে ফার্স্ট ইন পয়েন্টটা আমাদের ইন্ডিকেট করতেছে হলো কার্বনেট থেকে বাইকার্বনেটে যে কনভার্সন হচ্ছে সেটা ইন্ডিকেশন করতেছে। তাহলে দেখো এই যে কার্বনেট থেকে বাইকার্বনেটে কনভার্ট হচ্ছে ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন আয়ন। আচ্ছা, এরপরে দেখো আমরা পিএইচটা তো 8.3 তে নিয়ে আসছি। এখন আমাদের সেকেন্ড ফেজে যেটা করতে হবে, পিএইচটা আমাদের 4.5 এর কাছাকাছি অথবা আরো লোয়ার করতে হবে। 8.3 থেকে আমরা এখন 4.5 এ চলে যাব। এখানে যে আমরা ইন্ডিকেটরটা ইউজ করি সেটা হলো মিথাইল অরেঞ্জ এবং
মিথাইল অরেঞ্জের মাধ্যমে আমরা টাইট্রেশন করে দেখতে পাই যে আমাদের অরেঞ্জ কালারটা একটা ফর্ম করে। আর এই যে টাইট্রেশনটা করতেছো, সেকেন্ড যে টাইট্রেশনটা, সেই টাইট্রেশনে আমাদের কনভার্সনটা হলো একটু দেখো, এই যে মিথাইল অরেঞ্জের রেসপেক্টে আমরা যখন কনভার্সনটা করি, তখন হলো আমাদের বাইকার্বনেট আয়ন থেকে কার্বনিক অ্যাসিডের কনভার্সনটা হয়। তার মানে এই যে বাইকার্বনেট আয়ন থেকে কার্বনিক অ্যাসিড যেটা হচ্ছে সেটার কনভার্সন হচ্ছে, এবং সেকেন্ড যেই ইন পয়েন্টটা আমাদের দিচ্ছে, এটা গেল। তাহলে আমাদের দুইটা স্টেপে আমরা করতে পারি। আর আরেকটা যে জিনিসটা আমরা বললাম, আমাদের পিএইচ এর রেঞ্জটা যদি একদমই 8.3 হয়, কম হয়, তাহলে শুধু আমরা একটা স্টেজে টাইট্রেশন করবো। এই যে সিঙ্গেল টাইট্রেশন আমাদের প্রয়োজন শুধু পিএইচটা 4.5 এর কমানোর জন্য। সো সেই ক্ষেত্রে হলো আমরা নর্মালি কি ফেনফথলিন অ্যাড করি ডাইরেক্ট, ফেনফথলিন না, মিথাইল অরেঞ্জটা অ্যাড করি ডাইরেক্ট টাইট্রেশনটা করতে পারি, এবং সেই ক্ষেত্রে শুধু আমাদের কিন্তু বাইকার্বনেট থেকে কার্বনিক অ্যাসিডটাই হবে। তাহলে একটু ভালো মতো দেখো, আমাদের পিএইচটা যদি গ্রেটার দেন 8.3 হয়, তাহলে আমাদের দুইটা ফেজে করা লাগতেছে। একটা হলো লোয়ার করে নিয়ে আসতে হবে, এখানে আমরা অ্যাড করতেছি হলো ফেনফথলিন, আমি পি লিখতেছি। আরেকটা স্টেজে আমরা 4.3 থেকে তো কমাইছি, সেখানে আমরা আনতেছি হলো 4.5 এর কাছাকাছি, এবং 4.5 এর কাছাকাছি আর লোয়ার 4.5 করার সময় আমরা এখানে অ্যাড করি হলো মিথাইল অরেঞ্জ। এই যে ফার্স্ট যে তুমি ফেনফথলিনটা অ্যাড করলা, অবভিয়াসলি ট্রাইট্রেশন করতেছো, ট্রাইট্রেশন যখন শেষ হয়ে যাবে, ইন্ডিং পয়েন্টটা আমাদের ইন্ডিকেট করতেছে বাইকার্বনেট থেকে, এই যে দেখো লেখাই আছে, কোথায় দেখলাম, এই যে কার্বনেট থেকে বাইকার্বনেট, একটু এক সেকেন্ড, CO3 থেকে হলো আমাদের বাইকার্বনেটে কনভার্সন হচ্ছে, এইচ CO3 অথবা 2, এই যে দেখো 3 হবে, এটা CO3 থেকে এটা কনভার্সন হচ্ছে। আর সেকেন্ড যেই পয়েন্টটা দিচ্ছে সেটা হলো আমাদের বাইকার্বনেট থেকে হলো কার্বনিক অ্যাসিড যেটা আছে সেটার কনভার্সনটা হচ্ছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের পিএইচ রেঞ্জের চেঞ্জ, কোনটা থেকে কতটুকুতে কনভার্সন হচ্ছে। আবার পিএইচটা যদি আমাদের নর্মালি 8.3 এর কমই হয়, 8.3 যদি কমই হয়, তাহলে আমরা একটা ফেজে করব, সেই ফেজে হলো আমাদের 4.5 এর কাছাকাছি নিয়ে আসতে হবে, এবং সেখানে শুধু আমরা মিথাইল অরেঞ্জ যেটা আছে সেটা আমরা অ্যাড করব। তাহলে তোমরা কি এতটুকু বুঝতে পারছো কি বললাম আমি? বোঝা গেছে এই কথাটুকু? আচ্ছা, এখন আমি চলে আসি তোমাদের এই চার্টটাতে। এখন চার্টটা দেখলে হয়তো বুঝতে পারবা। এই যে দেখো কি বলছে, আমাদের কয়েকটা রেঞ্জ দেওয়া আছে, একটা 8.3 দেওয়া আছে, একটা 4.5। আমি ফার্স্টে তোমাদের কি বলেছিলাম, পিএইচ রেঞ্জটা যদি 8.3 বেশি হয়, লাইক অ্যাপ্রক্সিমেটলি 10.33, তাহলে সেটাকে আমরা কিসে করব, 8.3 তে নিয়ে যাওয়ার আগে ট্রাই করব, 8.3 তে নিয়ে যাওয়ার ট্রাই করব, দেন 8.3 থেকে আবার 4.5 যাব। তো যদি আমাদের পিএইচ রেঞ্জটা 8.3 বেশি হয়, তাহলে আমরা ওইটাকে বলি হলো পি অ্যালকালিনিটি, কারণ হলো এখানে আমরা ফেনফথলিন অ্যাড করতেছি। আর যদি 8.3 কম হয়, তখন এখানে আমরা বলি হলো এম অ্যালকালিনিটি, বিকজ আমরা মিথাইল অরেঞ্জটা অ্যাড করতেছি। এখানে দেখো টোটাল অ্যালকালিনিটি হবে হলো দ্য সামেশন অফ পি অ্যালকালিনিটি আর হলো এম অ্যালকালিনিটি কতটুকু আছে। আর 4.5 এর যদি কম চলে যায়, তাহলে বুঝতে হবে যে এখানে কোনো অ্যালকালিনিটি নেই, ডাইরেক্ট একদম অ্যাসিডিক ফরমেশনে চলে গেছে। এখন দেখো আমরা এখানে কি অ্যাড করছিলাম, পি অ্যালকালিনিটির ক্ষেত্রে আমরা মিথাইল ফেনফথলিন অ্যাড করেছিলাম, আর এম অ্যালকালিনিটির ক্ষেত্রে আমরা মিথাইল অরেঞ্জ অ্যাড করেছিলাম, এবং দুইটা স্টেজে হচ্ছে কিন্তু।
তাহলে আমাদের কালারটা কি হয়, আমরা যখন স্যাম্পল ওয়াটারের ভিতর ফেনফথলিন অ্যাড করি সেটা পিঙ্ক কালার থেকে কালারলেস হয়ে যাচ্ছে। ফার্স্টে পিঙ্ক থাকে, দেন কালারলেস হয়ে যাচ্ছে। এই যে কালারলেস হয়ে যাচ্ছে, এই কালারলেস যখন হবে তখন কি একটা ইন পয়েন্ট দিবে, যে ইন পয়েন্টে আমি বুঝতে পারবো যে আমাদের পিএইচটা 8.3 এর কাছাকাছি। তাহলে এখানে অবভিয়াসলি কি একটা কেমিক্যাল রিঅ্যাকশনটা হচ্ছে। যে কেমিক্যাল রিঅ্যাকশনে আমি কি বলছিলাম তোমাদের, আমাদের কার্বনেট থেকে বাইকার্বনেটে রূপান্তর হচ্ছে। তাহলে দেখো এই যে কার্বনেট থেকে বাইকার্বনেটে রূপান্তর হচ্ছে এবং অ্যারোটা কিন্তু এইদিকে, দ্যাট মিন্স এইদিকে কনভার্ট হচ্ছে। আর এখানে আমাদের যে হাইড্রোজেন পানি যেটা ছিল সেটা তো আগে হলো ডাইভার্ট হবে অথবা ডিভাইড হবে। এই হাইড্রোজেন আয়নটা কার্বন ডাইঅক্সাইডের সাথে অথবা কার্বনেটের সাথে রিঅ্যাকশন করে বাইকার্বনেট করতেছে। তাহলে এটা ছিল আমাদের ফেনফথলিনের ক্ষেত্রে রিঅ্যাকশনটা হচ্ছে। এই যে দেখো এই রিঅ্যাকশনটা আমরা পড়লাম। এরপর আমি যেটা তোমাদেরকে বললাম যে আমাদের কি হচ্ছে, সেকেন্ড যে কালারটা আমরা যখন মিথাইল অরেঞ্জটা অ্যাড করি তখন আমাদের ইয়েলো কালার থেকে কিছুটা অরেঞ্জ কালার দেয়, অথবা যদি গ্রিন কালার প্রোভাইড করে থাকে তখন সেটা আস্তে যে রেড কালারে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে যখন রেড কালারে কনভার্ট হচ্ছে অথবা অরেঞ্জ কালারে কনভার্ট হচ্ছে তখন আমাদের কি একটা এন্ড পয়েন্ট দিবে, যে এন্ড পয়েন্টটা আমাদের ইন্ডিকেট করতেছে হলো পিএইচ এর ভ্যালুটা 4.5 এর কাছাকাছি। তাহলে অবভিয়াসলি আমাদের একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, যে কেমিক্যাল রিঅ্যাকশনে আমি বলতে পারবো যে আমাদের কার্বনেটটা মানে বাইকার্বনেটটা কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে কার্বনিক অ্যারো সাইনটা কিন্তু দ্যাটস ওয়াই এইদিকে দেওয়া আছে। আর নো অ্যালকালিনিটিতে আমাদের যে কার্বনিক অ্যাসিডটা থাকতেছে সেটা হলো আনডিসঅ্যাসোসিয়েটেড, তার মানে এটা আমাদের আর আপাতত কোনো কাজ নেই, আমরা জাস্ট এতটুকু পোর্শন পর্যন্তই দেখতেছি। আর এখানে দেখো আমাদের মেজর যে স্পেসিস গুলা থাকতেছে সেটা কি হচ্ছে, এই রিঅ্যাকশন হওয়ার জন্য আমাদের কি ছিল, বাইকার্বনেট লাগতেছে আর হলো কার্বনেট লাগতেছে, দ্যাটস ওয়াই এটা মেজর। আর এই রিঅ্যাকশনে আমাদের মেইনলি হলো তৈরি হচ্ছে হলো কার্বনিক অ্যাসিড আর লাগবে হলো আমাদের বাইকার্বনেট। আর এই পাশেটা হলো আমাদের কার্বনিক অ্যাসিড তো আনডিসঅ্যাসোসিয়েট অবস্থায় থাকতেছে। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত তো আমরা ক্লিয়ার হইছি। এখানে আরেকটা রেঞ্জ বলা আছে, আমাদের পিএইচ রেঞ্জটা যখন 10.3 এর কাছাকাছি হয় অথবা 10.3 থাকে তখন আমাদের স্যাম্পলে দেখা যাচ্ছে যে বাইকার্বনেট আর কার্বনেট ইকুয়াল লেভেলে থাকে। তাহলে তুমি এই জিনিসটা এখান থেকে বুঝতে পারবা যে এই যে যখন আমাদের 10.3, এখানে দেখো এই যে পয়েন্টটা দিচ্ছে এই পয়েন্টে দেখা যাচ্ছে যে কার্বনেট আর বাইকার্বনেট দুইটা ইকুয়াল এই রেঞ্জে। আর 6.33 তে দেখা যাচ্ছে যে আমাদের কার্বনিক অ্যাসিড আর কার্বনেটটা ইকুয়াল থাকতেছে। এই যে এই রেঞ্জটা 6.3 কাছাকাছি। তাহলে 6.3 তে দেখা যাচ্ছে যে এই রেঞ্জটা দিচ্ছে হলো আমাদের কার্বনিক অ্যাসিডের রেঞ্জ অথবা ফ্র্যাকশনটা, আর এই রেঞ্জটা দিচ্ছে হলো আমাদের বাইকার্বনেটের। একটা সার্টেন পিএইচ এ দেখা যাচ্ছে যে আমাদের স্যাম্পলে কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেটের অ্যামাউন্টটা সমান হয়ে যায়, যে পিএইচটাকে বলা হয় 6.33। আবার 10.33 তে দেখা যাচ্ছে যে আমাদের কার্বনিক অ্যাসিড এবং কার্বনেট আর বাইকার্বনেটটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কথাবার্তা এখানে, যে কার্বনেটে আমরা পিএইচ এর রেঞ্জটা কিভাবে চেঞ্জ হচ্ছে অথবা কিভাবে ভ্যারি করতেছে। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত কি তোমাদের কারো ম্যাম কোনো কোশ্চেন আছে, বলো। ম্যাম অ্যাটেন্ডেন্স ফর্মটা আচ্ছা অ্যাটেন্ডেন্স দিচ্ছি, একটু ওয়েট করো।